এগুলো জানলে পরে তুমি নিজে নিজে কিছু না কিছু লিখতে পারবে। আবার হচ্ছে ট্রান্সলেশনে বেশি নম্বরও থাকছে, যেমন এসআই এর ক্ষেত্রে ট্রান্সলেশনে 20 নম্বর, পিএসসির ক্ষেত্রে ক্লার্কশিপের ক্ষেত্রে 20 নম্বর, মিসলেনিয়াস ক্ষেত্রে 40 নম্বর। সুতরাং আমি ট্রান্সলেশন শিখলে ট্রান্সলেশন 20 নম্বর বা 40 নম্বর পাচ্ছি, আবার একটা প্রেসি লিখতে গেলে, একটা রিপোর্ট লিখতে গেলেও সেখানেও তাই। তো তার থেকে এরকম নয় যে প্রচুর প্রচুর রিপোর্ট কমন পেতে হবে, ঠিক আছে। ওই জিনিসের থেকে তুমি যদি বেসিক জিনিসগুলোকে বেশি গুরুত্ব দাও, একটা সেন্টেন্স স্ট্রাকচার কেমন করে কি হবে এই সমস্ত গুরুত্ব দাও, তাহলে তোমার বেশি ফল পাওয়া যাবে। তো দেখো যে এটা যখন ইংরেজি পড়বো, আগে ভালো করে পুরো প্যারাগ্রাফটা প্রথমে পড়ে নেবে, ঠিক আছে। প্রথমে আগে পড়ে নেবে যে রঘু ডাকাতের নামে লোকে একসময়ে ভয়ে ভয়ে দিন কাটাইত। রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেহ ঠিকভাবে বলিতে পারিত না। কেহ বলিত নদিয়া জেলায়, কেহ বলিত হুগলি, কেহ বলিত চন্দননগর। যে কোনো একটি স্থানে থাকিত না বলিয়া নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। রঘুর এভাবে থাকিবার কারণ ছিল ধরা পড়িবার ভয়। কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরে ফেলে। গভর্নমেন্ট রঘু ডাকাতকে ধরিবার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করিয়াছে। তাহলে এই অনুচ্ছেদটা পড়ার পরে আমাকে ভালো করে আগে দেখতে হবে যে টিনস, সবার প্রথমে দেখতে হবে যে কোন টিনসে আমি লিখবো। তো প্রথম লাইনে কি আছে যে রঘু ডাকাতের নামে লোকে এক সময়ে ভয়ে ভয়ে দিন কাটাইতো। এই সেন্টেন্সটারও আবার একটা বিশেষ গুরুত্ব আছে, মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের মধ্যে কি হচ্ছে, এটা হ্যাবিচুয়াল কেস, মানে অভ্যস্ত যেগুলো ঘটনাবলী, মানে অতীতের হতো, মানে নিয়মিত হতো। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটের কি হয় যে নিত্যবিত্ত ঘটনা, সূর্য মানে পূর্ব দিকে ওঠে, বায়ু বয়, এই সমস্ত জিনিস যেমন আছে, সেরকমই হচ্ছে পাস্ট টেন্সেরও একটা চিরাচরিত জিনিস। সেটার মানে সেই জায়গাতে কি করতে হয়, ইউজ টু ব্যবহার করতে হয়, ঠিক আছে। ইউজ টু ব্যবহার করতে হয়। যে রঘু ডাকাতের নামে লোকে একসময় ভয়ে ভয়ে দিন কাটাইতো, মানে ওই অতীতের সেই সময়টা, বা রঘু ডাকাত যে সময়ে ছিল, ঠিক আছে, তার যতদিন দাপট ছিল সেই ততদিন, ঠিক আছে, সেই সময়ে কি হতো, মানুষ ভয়ে ভয়ে দিন কাটাতো। মানে একটা পাস্টের একটা ছোট একটা ঘটনা নয়, ছোট যে কাটিয়েছিল সেরকম নয়, কাটাতো। রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেহ ঠিকভাবে বলিতে পারিত না। কেহ বলিত নদিয়া জেলায়, কেহ বলিত হুগলি, কেহ বলিত চন্দননগর। তার মানে সবটাই আমাদের কি হচ্ছে যে পাস্ট টেন্সে আছে, কিন্তু প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা যে কাটাই, তো এই যে একটা জিনিস বলেছে, এই জায়গাটা আমাকে পড়তে হবে ইউজ টু ব্যবহার করে। তো চলো যে ফার্স্ট লাইন আমি কেটে কেটে নিয়েছি, যে রঘু ডাকাতের নামে লোকে এক সময়ে ভয়ে ভয়ে দিন কাটাইতো। তাহলে সবার প্রথমে যেটা খুঁজতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা এখানে, রঘু ডাকাতের নামে কিন্তু সাবজেক্ট নয়। সাবজেক্ট যেটা কি, কে হবে সাবজেক্ট এই লাইনে, লোকে, লোক, মানে হচ্ছে লোকজন, ঠিক আছে। লোক লোকজন লোক দিনগুলি বা সময়গুলি কাটাতো। তাহলে লোকজন মানে এখানে কি লিখবো, পিপুল লিখবো, যে হচ্ছে পিপুল সাবজেক্ট হয়ে গেল। এবার ভার, ভার মানে কি বললাম যে ইউজ টু ব্যবহার করা। ইউজ টু করলে পরে কি হয়েছে, ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে হচ্ছে পিপল ইউজ টু কাটাতো, মানে স্পেন্ড, মানে হচ্ছে কাটানো। তাহলে হচ্ছে পিপল ইউজ টু স্পেন্ড। দিন মানে হচ্ছে স্পেন্ড দ্য ডেজ করব, কারণ দিনগুলি। পিপল ইউজ টু স্পেন্ড দ্য ডেজ। ভয়ে মানে হচ্ছে কি ইন ফিয়ার, ইন ফিয়ার। রঘু ডাকাতের নামে সেটা হচ্ছে প্রথমে লিখে দিতে পারতে বা পরে লিখলেও হবে, ইন ফিয়ার, ইন দ্য নেম অফ, ইন দ্য নেম অফ ড্যাকোয়েট রঘু, নেম অফ ড্যাকোয়েট রঘু। নেক্সট সেন্টেন্স হচ্ছে রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেহ ঠিকভাবে বলিতে পারিত না। রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেহ ঠিকভাবে বলিতে পারিত না। এই প্রথম লাইনটাকে স্কিপ, মানে প্রথম অংশটুকুকে পরে লিখবো। আগে এইটুকু যদি বলি যে কেহ ঠিকভাবে বলিতে পারতো না রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল, তার মানে এখানে কি সাবজেক্ট যেটা হবে কেহ, মানে কি বলবো, মানে কেউ বলতে পারতো না। দেয়ার দিয়ে করা যাবে স্যার? কেউ নো বলতে ওয়ান, পারতো না, দেখো দেয়ার হবে কেউ নো বলতে ওয়ান, পারতো না মানে কেউ পারতো না বলতে, মানে নো ওয়ান প্রথমেই। হবে, হ্যাঁ, যে এই নো জায়গাটা ওয়ান কি দেওয়া আছে, বুঝতে যে পারবে। পজিটিভ সেন্স দেওয়া আছে, আর এখানে নেগেটিভ দেওয়া আছে, বলিতে পারতো না ভার্বের জায়গাটা নেগেটিভ সেন্স দেওয়া আছে। কিন্তু আমি সাবজেক্ট যেটা আছে সাবজেক্টকে আমি নেগেটিভ করব, তাহলে ভার্বের জায়গা আর আমাকে নেগেটিভ করতে হবে না। তো সেরকম কি কেউ না মানে কি নো ওয়ান বলি, তাই তো, যে নো ওয়ান, নো ওয়ান, নো ওয়ান।
পারতো না, কি করবো তাহলে? নো ওয়ান। Can not. মডেল ইউজ করতে হবে, পারে না মানে হচ্ছে ক্যান। পাস্ট হলে কি হবে তাহলে? কুড। তাহলে কি হচ্ছে? Could not. নো ওয়ান কুড, নো ওয়ান লাগিয়ে দিয়েছি এখানে, আবার কুড নট বলতে হবে না। ঠিক আছে, যে কেউ পারতো না, তার মানে কি নো ওয়ান কুড, কেউ পারতো না। নো ওয়ান কুড বলতে মানে সে, নো ওয়ান কুড সে, নো ওয়ান কুড সে। বলি না যে তার রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল, মানে এক্স্যাক্টলি কোথায় ছিল, ঠিকভাবে যে কথাটা দেওয়া আছে ঠিকভাবে, কারেক্টলি বলতে পারো বা হচ্ছে এক্স্যাক্টলি বলতে পারো। কারেক্টলি থেকে আমরা বলি না যে এক্স্যাক্টলি মানে যথাযথ বা প্রপারলি। তো নো ওয়ান কুড সে প্রপারলি বা হচ্ছে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হোয়ার হিজ হাউস ওয়াজ মানে কোথায় তার বাড়ি ছিল, তাহলে হচ্ছে হিজ হোয়ার হিজ হাউস ওয়াজ, হোয়ার হিজ হাউস ওয়াজ। দেখো এবার হয়তো বলবে যে কেমন লাগছে, শেষে ওয়াজ দিয়ে শেষ হলো। এটা যেমন এই ন্যারেশন চেঞ্জের নিয়ম যদি জানা থাকতো তাহলে আবার অসুবিধাটা হতো না। মানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো বললো যে দ্য ম্যান সেড টু মি, দ্য ম্যান সেড টু মি, কমা কোটেশন, কি বলি যে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। বা এটা থেকে ভালো হবে না, এটা বলি যে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। ন্যারেশন চেঞ্জ বলছি যে লোকটি আমাকে জিজ্ঞাসা বলেছিল যে তোমার নাম কি, তখন আমরা যখন করি তখন কি করি, যে দ্য ম্যান আস্কড মি, What my name was. যে লোকটি আমাকে জিজ্ঞাসা করেছিল, দ্য ম্যান আস্কড মি, আমার নাম কি ছিল, মানে হচ্ছে হোয়াট মাই নেম ওয়াজ। কেন হলো, Name তার was. কারণ হচ্ছে যখন হোয়াট ইজ ইয়োর নেম এটা হচ্ছে তোমার নাম কি, এখানে হোয়াট যেটা দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট আছে, মানে কি ব্যবহার হচ্ছে, ঠিক আছে, মানে এই জায়গাতে হচ্ছে ইন্টারোগেটিভ। আর যখন আমি ইনডাইরেক্ট স্পিচে করছি সেটা হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আগে সাবজেক্ট বসে পরে ভার্ব বসে। ঠিক আছে, এখানে যে হোয়াট আছে মানে কিন্তু এটা ডব্লিউএইচ মানে কোশ্চেন নয়, ইন্টারোগেটিভ কোশ্চেন সেন্টেন্স নয় এটা। যে কেহ বলিতে পারতো না কোথায় তার বাড়ি ছিল, ওটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন এই পাংচুয়েশন মার্কসগুলো অনেকে ভুল করে, অনেকে ভেবে দেয় হোয়াট হুইচ এরকম আছে মানেই শেষে দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেয়, তো এটা জিজ্ঞাসা চিহ্ন নয়, এটা ইন্টারোগেটিভ নয়। যে কোথায় তার বাড়ি ছিল, মানে যেমন হোয়াট মাই নেম ওয়াজ, সেরকমই হোয়ার হিজ হাউস ওয়াজ, কোথায় তার বাড়ি ছিল, হোয়ার হিজ হাউস ওয়াজ। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই অ্যাসার্টিভ সেন্টেন্স আগে সাবজেক্ট পরে ভার্ব। কেহ বলিত নদিয়া জেলায়, কেহ বলিত হুগলি, কেহ বলিত চন্দননগর। এবার দেখো বাংলাতে এরকম বলা আছে বারে বারে কেহ 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 এরকম বলা আছে, কিন্তু ইংরেজিতে যখন বলবো তখন ওই বারে বারে কেহকে, ঠিক আছে, যে সামওয়ান টোল্ড সামওয়ান, সে এরকম বললে ভালো লাগবে না। তো সেই Some জন্য of their told. এভাবে করা যেতে পারে স্যার? হুম, Some of their told. Some of them হবে না স্যার? হ্যাঁ, সামওয়ান বলতো, কেউ বলতো, একবার সামওয়ান, দুবার লেখো, দুবার লেখা যাবে, অসুবিধা নাই। যে সামওয়ান হুম। টোল্ড, ঠিক আছে, সামওয়ান টোল্ড, কিছু জন বলতো সামওয়ান টোল্ড হিজ হাউস, হিজ হাউস ওয়াজ, তার বাড়ি ছিল, সামওয়ান টোল্ড হিজ হাউস ওয়াজ ইন নদিয়া ডিস্ট্রিক্ট, ইন নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া জেলায়। ও আমার সামওয়ান, এখানে একটা চেঞ্জ করে দিলাম, আবার টোল্ড বললাম। তো কেহ বলিত যে কথা দেওয়া আছে, তার মানে দেখো যে বলিত মানে কি, তো এটা কেউ বুঝতে পারছে না, তাই না? কেউ বলতো নদিয়াতে, কেউ বলতো হুগলিতে, কেউ বলতো চন্দননগর, তার মানে কি সবাই জানার একটা অনুমান করতো, মানে একটা অনুমান করা। তো সেই ক্ষেত্রে আমি সেজন্য একটা ভাব চেঞ্জ করে দিলাম। বারবার অর করা যাবে না, দুবার অর দিয়ে? সেই বলছি, এবার করবো, সেই জন্য আমি একটা ভার্ব প্রেডিক্টেড করে দিলাম, ঠিক আছে, যে প্রেডিক্টেড মানে হচ্ছে অনুমান করা। তো সামওয়ান টোল্ড হিজ হাউস ওয়াজ ইন নদিয়া ডিস্ট্রিক্ট, সামওয়ান প্রেডিক্টেড, সামওয়ান প্রেডিক্টেড ইন হুগলি। এবার করে দাও যে অর চন্দননগর, অর চন্দননগর। বাংলাতে আমাদের তিনবার ছিল, কেহ বলিত নদিয়া জেলায়, কেহ বলিত হুগলি, কেহ বলিত চন্দননগর। আর এমনিতেও নদী একটা আলাদা ডিস্ট্রিক্ট, এদিকে হুগলি চন্দননগর একই জায়গাতে, সেই জন্য আরো করে দিলাম হুগলি আর চন্দননগর। মানে
একটা মাধুর্যের ব্যাপার থাকে যে কেউ যদি প্রত্যেকবারই লেখে সামওয়ান টোল্ড হিজ হাউস ওয়াজ ইন নদিয়া ডিস্ট্রিক্ট, সামওয়ান টোল্ড হিজ, এটা শুনতে কেমন লাগে সেই ব্যাপারটার জন্য। অর্থাৎ ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি এরকম নয় যে হুবহু সব যা আছে যেমন ভাবে সেরকম ভাবে ট্রান্সলেট করবে, তা নয়। সে অর্থ তার ভাবটাকে প্রকাশ পেলেই হলো। যে কোনো একটি স্থানে থাকিত না বলিয়া নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। তো যে কোনো একটি স্থানে থাকিত না বলিয়া নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। তাহলে কারণ দিয়ে করতে পারো যেহেতু, ঠিক আছে, যেহেতু সে একটা নির্দিষ্ট স্থানে থাকতো না বলে বিভিন্ন জন তার বাড়ি বিভিন্ন স্থানে নির্দেশ করতো, বা এরকম বলতে পারো অ্যাজ দিয়ে করে বিভিন্ন দেয়। জন তার স্থানে করতো কারণ সে থাকতো না। তো হয় অ্যাজ দিয়ে যুক্ত করতে পারো, অথবা হচ্ছে বিকজ দিয়ে করতে পারো। বিকজ দিয়ে করলে পরেরটাকে আগে লিখতে হবে, অ্যাজ দিয়ে করলে যেমন আছে সেইভাবে সেই অর্ডারেই করতে পারো। তার যদি আমি বলি যে যেহেতু সে থাকতো না একটা নির্দিষ্ট জায়গায়, কি হবে? যেহেতু সে থাকতো না একটা নির্দিষ্ট জায়গায়, কি হবে? তো বলতে পারছো না, যেহেতু সে থাকতো না, কি হবে? As হি he থাকতো না, মানে did পাস্ট not. টেন্স করবো, তাহলে কি করবো? পাস্টের নেগেটিভ করবো, তাহলে কি করবো? হি Sir, he did did not, stay. ডিড did নট, not, হ্যাঁ, হি he ডিড did নট, not, a specific বলে। হ্যাঁ, ডিড নট স্টে, ভার্বটা বসাও যে হি ডিড নট স্টে, ঠিক আছে, হি ডিড নট স্টে ইন এনি, স্পেসিফিক না বলে এখানে পার্টিকুলার বলে, ঠিক আছে, ইন এনি পার্টিকুলার, ইন এনি পার্টিকুলার প্লেস। তাহলে যেহেতু সে থাকতো না, হি ডিড নট স্টে ইন এনি পার্টিকুলার প্লেস, কোনো নির্দিষ্ট স্থানে। সেহেতু মানে কি, কমা দিলেই হবে। নানা কি আছে যে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করত। তার মানে কি, এখানে সাবজেক্ট যেটা সেটা হচ্ছে উহ্য আছে, যে লোকজন, ঠিক আছে, লোকজন তাহার বাড়ি নির্দেশ করতো নানা স্থানে। সে নানা জনে আছেই। হ্যাঁ, হয়তো লেখা আছে, হ্যাঁ সরি, নানা জনে লেখা আছে যে নানা জনে স্থানে তার বাড়ি নির্দেশ করতো। তাহলে এখানে নানা জন যে ব্যাপারটা দেওয়া আছে, মানে মানুষ, সমস্ত মানুষের কথা বলেনি, তার মানে কি বলবো? বেশিরভাগ জন, এরকম বলতে পারি সাবজেক্টটাকে, যে মোস্ট অফ দ্য পিপল, এরকম বলবো যে মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষজন। তাহলে যে মোস্ট অফ দ্য পিপল নির্দেশ করার আগে কি বলবো? যে ইন্ডিকেটেড বা পয়েন্টেড, ঠিক আছে, ইন্ডিকেটেড বা সাবজেক্ট হিসেবে লিখি যে পয়েন্টেড, পয়েন্টেড his house, pointed his house in different places, in different places। তাহলে দেখো যে বাংলাটা যেভাবে দেওয়া আছে শুনে লাগছে যে এরকম ভাবে দেওয়া আছে যে কোনো একটি স্থানে থাকিত না বলিয়া, সেটা তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে, যে বাংলা সেন্স ওইরকম সবসময় এরকম অত ভেঙে বলবে না। তো যেহেতু সে থাকতো না, মানে এই ব্যাপারটা তোমাকে এরকম করে বুঝে নিতে হবে, যেভাবে করতে হবে, as he did not stay in any particular place। নানা জনে মানে মোস্ট অফ দ্য পিপল পয়েন্টেড হিজ হাউস, নির্দেশ করতো তার বাড়ি, ইন ডিফারেন্ট প্লেসেস। রঘুর এভাবে থাকিবার প্রধান কারণ ছিল তার ধরা পড়িবার ভয়। তাহলে প্রধান কারণ, দ্য মেন রিজন, দ্য মেন রিজন, প্রধান কারণ ফর রঘু, রঘুর জন্য, মানে রঘুর জন্য প্রধান কারণ যেটা ছিল ফর রঘু, দ্য মেন রিজন ফর রঘু, দ্য মেন রিজন ফর রঘু ওয়াজ, ছিল, ওয়াজ টু স্টে লাইক দিস, এইভাবে টু স্টে মানে থাকাটা, টু লাইক দিস মানে এইরকম ভাবে, টু লাইক দিস ওয়াজ দ্য ফিয়ার অফ, মানে ভয় যেটা, ওয়াজ দ্য ফিয়ার অফ, যে ধরা পড়ার ভয়, ঠিক আছে, মানে হচ্ছে বিইং কট, মানে এটা পাস্ট পার্টিসিপল করলাম যে ক্যাশ মানে ধরা, সেখান থেকে হচ্ছে বিইং কট মানে ধরা পড়া, ধরা পড়ার ভয়, বিইং কট অফ ফিয়ার, বিইং কট অফ ফিয়ার মানে ধরা পড়ার ভয়।
এটা একটু কঠিন আছে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। যা দ্য মেন রিজন, প্রধান কারণ ফর রঘু, মানে রঘুর জন্য, রঘুর প্রধান কারণ ছিল ওয়াজ টু স্টে লাইক দিস, মানে এরকম ভাবে থাকাটা। তাহলে এইখানে একটা ভার্ব হয়ে গেলে ওয়াজ, দিয়ে এই টোটালটা পর্যন্ত টু লাইক দিস এত পর্যন্তই সাবজেক্ট আবার হলো, যে এই জিনিসটা মানে এইভাবে থাকারটা ছিল, বা রঘুর যে কারণটা ছিল ফিয়ার অফ বিইং কট, মানে ধরা পড়ার ভয়। কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়া ফেলে, কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়া ফেলে। এবার দেখো যে এত সব পাস পাস্টেই হচ্ছে, কিন্তু এই লাইনটা আমাকে প্রেজেন্টে লিখতে হবে। তার হু কারণ কি? নোজ। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি এখনকার পরিপ্রেক্ষিতে, মানে আজকের দিনে বা এই সময় ধরে আমি বলছি, মানে রোবট ডাকাতের সমস্ত কথাগুলো বলছি, দিয়ে এরকম বলছি যে কে জানে সেই কোন সুযোগে এসে পুলিশ ধরে ফেলে। মানে কোন সুযোগে এসে পুলিশ ধরে ফেলেছিল বললে তো হবে না, সেটা বললে কি হয়ে গেল, ধরে ফেলেছিল মানে পাস্টে হয়ে গেল, যে কে সুযোগে ধরে ফেলেছিল বললে তো মানে মানে দাঁড়াচ্ছে না। তাই এই সেন্টেন্সটা কিন্তু মনে রাখতে হবে, স্পেশাল কেস এটাই, যে ভাবটা তুমি বোঝার চেষ্টা করে ভাবো, যে এরকম বললে কি হবে পাস্টে, যে কে জানে কোন সুযোগে পুলিশ এসে ধরেছিল, তাই তো পাস্ট করলে পরে সেই মানে হয়ে যাবে। তাই এই সেন্টেন্সটা কিন্তু আমাকে পড়তে হবে, সেজন্য কি, যে প্রেজেন্ট ইনডিফিনাইট, কারণ এটা সাধারণ বর্তমানের মতোই, যে ভয়ে ভয়ে থাকে, মানে থাকা যায় যে পুলিশ এসে কখন হয়তো ধরে ফেলবে, এরকম ব্যাপার। তাহলে কি করবো, যে কে জানে, হু নোজ, ঠিক আছে, হু নোজ, কে জানে, হু নোজ, পুলিশ আসবে, ঠিক আছে, পুলিশ আসতে পারে, মানে যে পুলিশ মে কাম, এটা একটা বলে দিই, যে পুলিশ মে কাম, মানে একটা সন্দেহ করছি যে আসতে পারে, পুলিশ মে কাম অ্যান্ড ক্যাচ। স্যার একটা হোয়েন দিলে ভালো হতো না? মানে কখন পুলিশ আসতে পারে এরকম, মানে হু নোজ হোয়েন দ্য পুলিশ মে কাম এন্ড কট হিম বা ক্যাচ হিম। কোন সুযোগে, ঠিক আছে, কখন তো বলেন, হু নোজ পুলিশ মে কাম অ্যান্ড ক্যাচ হিম বাই এনি চান্স, ঠিক আছে, কোনো সুযোগে বাই এনি চান্স। হু একবার দেওয়া আছে এখানে, আবার হোয়েন টোয়েন দিতে হবে না, কারণ কখন এমনি সময়ের কথা বলে উনি। গভর্নমেন্ট রঘু ডাকাতকে ধরিবার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিল, গভর্নমেন্ট রঘু ডাকাতকে ধরিবার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিল। সাবজেক্ট দ্য হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট। হ্যাজ অ্যানাউন্সড লটস অফ মানি আবার প্রাইজ করা যেতে পারে। আবার হ্যাজ ফ্যাজ কেন, এখানে তো বলেই তো দিয়েছিল, বলেই তো দিয়েছি, সিম্পল পাস্টেই করবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। গভর্নমেন্ট অ্যানাউন্সড হবে। দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড। তাহলে সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট, তাই তো, ঘোষণা করেছিল, তাহলে হচ্ছে অ্যানাউন্সড, ANNOUNCED, গভর্নমেন্ট অ্যানাউন্সড, ঘোষণা করেছিল অনেক টাকা এ মানি, লট অফ অনেক টাকা পুরস্কার, মানে এ লট অফ প্রাইজ মানি। প্রাইজ, প্রাইজ মানি। ধরতে, রঘু ডাকাতকে ধরতে, তাহলে কি হয়েছে, যে টু ক্যাচ, টু কট, টু ক্যাচ টু দা, ক্যাচ রঘু ডাকাত। দ্য ড্যাকোয়েট রঘু। বা এই জায়গাটাতে মানে রঘু ডাকাত যে কথাটা আছে, RHUDAKT এরকম করে লেখা যাবে, অসুবিধা নেই, ঠিক আছে, কারণ রঘু ডাকাতই হয়তো একটা নাম ওর, এরকম করে লেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। এবার দেখো যে পার্টস অফ পিচের আমি ক্লাস ধরেছিলাম, যারা যদি কেউ যদি মিস করে থাকো, তাহলে আগের দিনের ক্লাসেরটাও সঙ্গে আমি জুড়ে দেবো, ঠিক আছে, সেদিনকে দেখে নেবে, ওখানে নাউন এবং প্রোনাউন আলোচনা করেছিলাম, ঠিক আছে, লাস্ট দিনকে নাউন প্রোনাউন আলোচনা করেছিলাম, ওই পার্টে মানে ওই পিডিএফটায় অ্যাডজেক্টিভটা আছে ছোট্ট করে। তো যেহেতু পিডিএফটা অ্যাডজেক্টিভটা, সেজন্য আজকে আলোচনা করছি না, ওটা পরেই করবো। নাউন প্রোনাউন, তারপরে ভার্বটাকে ধরছি, যে ভার্ব মানে যে ক্রিয়াপদ, যে এক নম্বর হচ্ছে আমাকে সেন্টেন্স স্ট্রাকচার করতে গেলে প্রথমেই সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্ট, এই তিনটেকে ভালো করে বুঝতে হবে। সাবজেক্টের বাংলা কি হচ্ছে, যে কর্তা, মানে যে কাজটা করছে, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো। আর ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ, মানে হচ্ছে কাজ করা বোঝায়। আর অবজেক্ট মানে হচ্ছে কর্ম,
অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বা সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। যে কোনো সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আগে প্রথমে এই তিনটেকে চেনা জরুরি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারপরে টেন্স চেনা জরুরি, যে কোন টেন্সে লিখবো। তো দেখো না যে ইনট্রান্সিটিভ এই কথাটার মানে হচ্ছে কি